এর আগে আমি ফরাসি বিপ্লব নিয়ে আলোচনা করেছি। তোমরা ভিডিওটা না দেখে থাকলে ভিডিওটা দেখে আসতে পারো। আজ আমি আলোচনা করব সাঁওতাল বিদ্রোহ নিয়ে, ঠিক গল্পের মতো করে। সাঁওতাল বিদ্রোহের শুরুতেই আমাদের জানতে হবে সাঁওতাল কারা। সাঁওতালরা হলেন ভারতবর্ষের আদিবাসী, যারা কঠোর পরিশ্রমী, শান্তিপ্রিয়, সরল প্রকৃতির কৃষিজীবী আদিবাসী সম্প্রদায়। কৃষিজীবী বলার কারণ তাদের কৃষিকাজই ছিল তাদের মুখ্য ভূমিকা। প্রাথমিকভাবে তারা বাস করত বাংলার বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম, মানভূম, ছোটনাগপুরের পালম্য অঞ্চলে, গভীর অরণ্য বা গভীর বনভূমিতে। আর সেই বন থেকে কখনো কাঠ সংগ্রহ করে, কখনো ফুল, কখনো ফল সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করত। আর তাদের প্রধান কাজ ছিল কৃষিকাজ। এখন ব্যাপার হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং বিষয় যে এই সহজ সরল কৃষিজীবী আদিবাসীরা কেন এই বিদ্রোহ ঘোষণা করলো, অর্থাৎ এই যে সাঁওতাল বিদ্রোহ সেটা কেন সংগঠিত হলো, আজকে আমরা জানবো। নমস্কার সবাইকে, আমি বিক্রম। তোমরা দেখছো আমার চ্যানেল বং বিক্রম। ভিডিও শুরু করবার পূর্বে সবার কাছে আমার একটা বিশেষ অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু একদমই ফ্রি, কিন্তু আমাকে এটা এগিয়ে নিতে অনেক অনেক সাহায্য করে। তো চলো শুরু করি ভিডিওটা। সাঁওতালদের বিদ্রোহ ছিল দিকুদের বিরুদ্ধে, অর্থাৎ সাঁওতাল পরগনা সহ অন্যান্য অঞ্চলে সাঁওতালদের কাছে দিকুরা বহিরাগত। বহিরাগত কেমন? মহাজন, ব্যবসায়ী, ইংরেজ সহ বহিরাগতরা দিকু নামে অভিহিত করত। অর্থাৎ সাঁওতালদের ভাষায় এই দিকু কাদের বলা হতো? যারা বহিরাগত ছিল তাদের সমাজ থেকে। এই দিকুদের বিরুদ্ধে সাঁওতালরা ক্ষোভে ফেটে পড়েছিল। কি ক্ষোভ ছিল? তৎকালীন কিন্তু ব্রিটিশ শাসিত ভারতের অন্যান্য অঞ্চলের মতো এই সাঁওতাল অঞ্চলগুলিতেও ভূমি রাজস্ব ব্যবস্থা চালু হলে সাঁওতালরা পুরনো ঘরবাড়ি ছেড়ে রাজমহল পাহাড়ের পদদেশে অঞ্চলে বসবাস করতে শুরু করে। তারা কেন এই ভিটেমাটি ছাড়ে? কারণ সেই জায়গায় ভূমি রাজস্ব ব্যবস্থা চালু হয়েছিল। এই যে ইংরেজদের অত্যাচার, এই অত্যাচার সহ্য করতে না পেরে তারা কি করলো? রাজমহল পাহাড়ের পদদেশে অঞ্চলে বসবাস করতে শুরু করলো। সেখানকার গাছপালা কেটে সেখানকার চাষাবাদের জমি বের করে তারা সেখানে বসবাস করতে শুরু করে। কিন্তু সেখানেও নানাবিধ ও অসন্তোষকে কেন্দ্র করে তারা বিদ্রোহ ঘোষণা করে। অর্থাৎ এই যে ভূমি রাজস্ব ব্যবস্থার ফলেই কিন্তু সাঁওতালরা যেই স্থানে বসবাস করত সেখান থেকে ছেড়ে তারা রাজমহলে পাহাড়ের উদ্দেশ্যে চলে গেল। কিন্তু সেখানেও তারা কি রেহাই পেল না। সেখানেও শুরু হলো এই ভূমি রাজস্ব ব্যবস্থার। ইংরেজরা, জমিদাররা, তারপরে তালুকদাররা যারা এই যে শোষণ করত তখনকার কর আদায়ের জন্য তারা সেখানেও চলে গেল। সাঁওতালরা যেই বিদ্রোহ করেছিল তার মধ্যে কিন্তু এর একাধিক কারণ আছে। তো কিছু কিছু কারণ, যেটা হচ্ছে ভূমি রাজস্বের অত্যাধিক হার, মহাজনদের শোষণ, ব্যবসায়ীদের প্রতারণা। কারণ ব্যবসায়ীরা কিভাবে প্রতারণা করতো? সাধারণত সাঁওতালরা ছিল অশিক্ষিত থাকার কারণে ব্যবসায়ীরা তাদের অনেক নানানভাবে প্রতারণা করতো। প্রথমে যদি আমরা দেখি ভূমি রাজস্বের অত্যাধিক হার, সাঁওতালরা প্রতীতি ও জমি উদ্ধার করে চাষবাস শুরু করলে জমিদাররা সেই জমির উপর ক্রমাগত উচ্চ হারে রাজস্ব চাপালে সাঁওতালরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং কৃষি জমি ছেড়ে দিতে বাধ্য হয়। পরে যদি আমরা দেখি ব্যবসায়ীদের প্রতারণা, তারা কিভাবে প্রতারণা করত? এই ব্যবসায়ীরা, যারা বহিরাগত ব্যবসায়ী ছিল, তারা কি করত? একটা নাম ছিল কেনারাম ও বেচারাম নামক, এই বাটখারা ব্যবহার করে পণ্য ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রে সাঁওতালদের ঠকাতো। কেনারাম নামক ভারী বাটখারার সাহায্যে বেশি পণ্য নিত এবং বেচারাম নামক হালকা বাটখারার সাহায্যে কম ওজনে পণ্য বিক্রয় করত। আর রেল ঠিকাদাররা কিভাবে অত্যাচার করত সাঁওতালদের? অদূরবর্তী অঞ্চলে রেলপথ নির্মাণের কাজে সাঁওতালদের শ্রমিকদের নিয়োগ করে তাদের খুব কম মজুরি দেওয়া হতো। তাছাড়া রেলের ঠিকাদাররা ও কর্মচারীরা সাঁওতাল পরিবারের উপর নানাভাবে অত্যাচার করত। মহিলাদের উপর কিন্তু অত্যাচার করত। আর পরে যদি আমরা দেখি সাঁওতাল আইন বাতিল, কিভাবে বাতিল হলো? সরকার সাঁওতালদের নিজস্ব আইন ও বিচার পদ্ধতি বাতিল করে সাঁওতাল এলাকায় ইংরেজদের জটিল আইন ও বিচার ব্যবস্থা চালু করে। অর্থাৎ আমার যেখানে এরিয়া থাকবে, নিশ্চয়ই আমাদের গ্রামের বিষয়ে যেটা বলি যে গ্রাম পঞ্চায়েত থাকে, প্রধান থাকে, তারা কিন্তু কি যেটা হবে সেটা ডিসাইড করে, ডিসিশন নেয়। কিন্তু সাঁওতালদের সেরকম একটা ওদের একটা অঞ্চল ছিল, সাঁওতালি অঞ্চল। সেখানে কি হতো? ওদের আইন উঠে গেল, সাঁওতালদের আইন উঠে কি হলো?
ইংরেজদের জটিল আইন চালু করলো ইংরেজরা। ধর্মর ক্ষেত্রেও কিন্তু ইংরেজরা ছাড়েনি, তারা খ্রিস্টান মিশনারি ও সাঁওতালদের ধর্মকে অবজ্ঞা করত এবং সুকৌশলে সাঁওতালদের খ্রিস্ট ধর্মের দীক্ষিতা করতো আর কি, বাধ্য করতো একভাবে। তারপরে নীল চাষের কথা আমরা জানি, সাঁওতাল কৃষকদের ইচ্ছার বিরুদ্ধে নীলকর সাহেবরা নীল চাষ বাধ্য করতো যে নীল চাষ করতেই হবে। তো এই এত কিছু কারণের ফলে কিন্তু সাঁওতাল বিদ্রোহ হয়, অর্থাৎ সাঁওতালরা এই বিদ্রোহ শুরু করে। এই সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা আমরা জানি দুই ভাই সিধু আর কানহু, তারা প্রথম সাঁওতাল বিদ্রোহ শুরু করে। সাঁওতাল বিদ্রোহের ব্যর্থ হলেও কিন্তু এই বিদ্রোহের গুরুত্বকে কোনোভাবে অস্বীকার করা যায় না। এই বিদ্রোহের ফলে কিন্তু অনেক কিছু কার্যকারী হয়েছিল, যেমন সুদের হার হ্রাস পায়। সাঁওতাল বিদ্রোহের ফলে সরকার তাদের উপর মহাজনী অত্যাচার সম্পর্কে সচেতন হয়, কারণ সরকাররা বুঝতে পেরেছে যে সাঁওতালরাও কিন্তু তাদের বিরুদ্ধে যেতে পারে আর তাতে কিন্তু একটা বড় পরিণতি ঘটতে পারে। সেই হিসাবে সরকার কিন্তু সচেতন হয়ে যায়। সরকার সাঁওতাল আদুসত্তি এলাকায় বহিরাগত মহাজনদের সুদের হার বেঁধে দেয় যে তাদের আর সুদের হার নেওয়া যাবে না। সাঁওতাল পরগনা গঠন করে সরকার, অর্থাৎ ব্রিটিশ সরকার সাঁওতালদের উপজাতি হিসাবে ঘোষণা করে ছোট নাগপুর অঞ্চলে তাদের জন্য সাঁওতাল পরগনা জেলা গঠন করে দেয়। সাঁওতালদের নিজস্ব আইন কার্যকর করে। সরকার ঘোষণা করে যে সাঁওতাল পরগনায় ব্রিটিশ আইন কার্যকর হবে না, সেখানে সাঁওতাল প্রচলিত নিজস্ব আইন ও বিচার ব্যবস্থা কার্যকারী হবে। ও সাঁওতালদের উপর শোষণ অত্যাচার লাঘব করার উদ্দেশ্যে সরকার সাঁওতালের এলাকায় বাঙালি বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করে দেয়। আর এইভাবে সাঁওতাল বিদ্রোহ বসে গেলেও সাঁওতালের গুরুত্ব থেকে যায়। আর এভাবেই সাঁওতাল বিদ্রোহ ইতিহাসের পাতায় জায়গা করে নেয়। জয় হিন্দ, বন্দে মাতরম।